আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে যে হ্যাপিনেস থেকে। আর আজকে রান্না বান্না নিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এখানে আজকে আমি অনেকটাই ব্যস্ত, কারণ আমার বাসায় গেস্ট আসতে চলেছে। আর গেস করেন তো আমার বাসায় কে আসবে? হ্যাঁ, আমার দাদু আসবে আর চাচু আসবে। তো যাই হোক, আমার দাদু আর চাচুর জন্য আজকে স্পেশাল কিছু করব, মানে ট্রাই করব। কারণ হচ্ছে যে আমার দাদু বা চাচু কখনো আমার বাসায় এর আগে আসেনি, এটাই তাদের ফার্স্ট টাইম আসা। সো তাদের জন্য এখানে একটি স্পেশাল কিছু করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি যতটুকু পারি ততটুকুর ভেতরে করার চেষ্টা করছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আর মুরগি নিয়ে এসেছিলাম রোস্ট করার জন্য। তো চিংড়ি মাছগুলো আমি ভুনা করে নেব, আর হচ্ছে রোস্ট করব, গরুর মাংস করব, বেগুন ভাজবো। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছ ভুনার জন্য সবকিছু প্রস্তুত করে নিচ্ছিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি এটার ভিতরে মশলা অ্যাড করব একটা একটা করে। এখানে আমি হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কারণ আপনারা সবাই জানেন যে তরকারি স্বাদ হয় কষানোতেই। তো যাই হোক, এখানে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এটা চিংড়ি মাছগুলো মানে খুব ভালো ছিল, যেটা কিনা হচ্ছে যে দেওয়ার সাথে সাথেই একদম চিংড়িগুলো লাল হয়ে গিয়েছে। তো আমি আরেকবার একটা চিংড়ি এনেছিলাম, জানি না ওইটা কেমন ধরনের ছিল, যে আমি এত ট্রাই করলাম। আমি চিংড়ি মাছগুলো শেষমেশ ভেজেও নিয়েছিলাম, বাট চিংড়ি মাছগুলো আমি লাল করতে পারলাম না। তো যাই হোক, এখানে ভালো লাগছিল যে চিংড়িগুলো দেওয়ার সাথে সাথে একদম মানে কালার চলে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু চিংড়ি এখানে একদম লালচে হয়ে গিয়েছিল। তো চিংড়ি মাছ যদি কালার না হয়, যদি লালচে না হয়, যদি দেখতে সুন্দর না হয়, তাহলে কি খেতে ভালো লাগে? অবশ্যই না। তো যাই হোক, ওইখানে আমি চিংড়িটা ভুনা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি রোস্টের জন্য যে মুরগিগুলো কেটে নিয়েছি, এটা আমি আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, যে হচ্ছে আমি রোস্টের জন্য মুরগি কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে এমনিতে একটা মুরগি কেটে নিয়েছিলাম, যেটা কিনা আমি পরের দিন রান্না করব বলে আমি রেখে দিয়েছিলাম। বাট আমার দাদুর আর পরের দিন পর্যন্ত থাকেনি, চাচু আর দাদু পরের দিন চলে গিয়েছিল। কারণ যেহেতু তখন অনেকটাই গরম ছিল, প্রচন্ড গরম পড়েছিল। তো আমার দাদু একটু সিক ছিল, যার জন্য কিনা উনি তাড়াতাড়ি চলে যায়। তো এখানে আমি রোস্টের মুরগিগুলো ভালো করে ভেজে নেব, যেহেতু রোস্ট করার আগে মুরগিটা ভালো করে ভেজে নিতে হয়। আর এটা খুবই হালকা পরিমাণে ভেজে নিতে হয়, কারণ যদি আবার বেশি ভাজা হয়ে যায় তাহলে রোস্টটা শক্ত হয়ে যায়, যার জন্য আমি এটা অল্প করে ভেজে নেব। তো যাই হোক, এখানে আমার চিংড়ি ভুনাটা হয়ে এসেছে। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এটা একদম শুকনা শুকনা করে নিয়েছি। আর আমি এখানে কোনো প্রকার ঝোল রাখবো না। তো দেখতে খুবই সুন্দর লাগছিল, আমার খুবই ভালো লাগছিল, তার জন্য আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করে নিলাম। আর এখানে দাদুদের জন্য বিকেলের নাস্তা তৈরি করছিলাম। বিকেলের নাস্তায় আমি একটু মিষ্টি জাতীয় খাবারটা পছন্দ করি যেহেতু, যার জন্য কিনা আমি এখানে একটু বিস্কিটের ক্ষীর রান্না করব ভাবলাম। তো বিস্কিটের ক্ষীরের জন্য একটা পাত্রে আমি দুধ নিয়ে নিলাম। তারপর আমি এখানে কিছু গোটা মশলা দেব আর কিশমিশ দিয়ে নেব। তারপর আমি এটাকে ভালোভাবে জাল করব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। আর বলক চলে আসার পর আমি এটাতে চিনি অ্যাড করব, হালকা একটু পরিমাণ মতো লবণ অ্যাড করব। আর এইদিকে হচ্ছে আমার রোস্টগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এটাতে আমি কোনো মশলা দেইনি, জাস্ট আমি লবণ দিয়ে মাখিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আর কালারটা এরকম রেখেছি, কারণ বেশি ভাজা হয়ে গেলে বললাম তো রোস্টটা শক্ত হয়ে যাবে। আর এইদিকে দুধের ভিতরে বলক চলে এসেছে, যার জন্য আমি চটপট করে এখানে চিনি অ্যাড করে দিলাম। আর এখানে চিনি দেওয়ার পর আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ পানি অ্যাড করলে পায়েসটা পানসে হয়ে যাবে, মানে ওই স্বাদটা আর থাকে না, যার জন্য এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। তো এখানে আমি একদম ফুল র মিল্ক দিয়ে তৈরি করব এটা। তারপর এটা যখন নাকি হয়ে যাবে তখন আমি এখানে কিছু বিস্কিটস দিয়ে দেব, মানে হচ্ছে যেটা নাকি মিষ্টি ছাড়া টুসগুলো থাকে ওইগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিব। তারপর আমি এটাকে ঢেকে রাখবো। আর এই তো মানে এটার লুকটা এইরকম আসবে। আর ঢেকে রাখার পর এটা পুরোটা মানে ফুলে যাবে। তো এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম লালচে লালচে ভাব চলে এসেছে। মানে এর থেকে বেশি যদি কড়াভাবে ভাজতে যাই তাহলে আর এটার স্বাদটা থাকবে না, টেস্টটা থাকবে না, আর মাংসগুলো শক্ত হয়ে যাবে।
তো যাই হোক, এখানে আমি বলেছিলাম বেগুন যেহেতু ভাজবো, একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছিলাম, যার জন্য আমি এখানে হাফ হাফ করে কেটে নিয়েছি। আর এখানে আমি ভালো করে মশলা মেখে নিচ্ছি, মানে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ। তো এইখানে বেগুনটা মাখানোর পর আমি কিছুটা পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি, মানে হচ্ছে বেরেস্তার জন্য। এটা আমি বেরেস্তা করে রাখবো, আর এটা আমি পোলাও বলেন আর রোস্ট বলেন ওইগুলোর ভেতরে দেওয়ার জন্য সুন্দর করে বেরেস্তা করে উঠিয়ে রাখবো। আর এই তো কালারটা এরকম চলে আসবে যখন তখন, মানে বেরেস্তার কালারটা সচরাচর যেমন হয় ওরকম হয়ে গেলেই আমি এটা তুলে নেব। আর এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছিলাম মিডিয়াম আছে। আর হচ্ছে গরুর মাংস যেহেতু রান্না করব বলেছি, সো এখানে গরুর মাংসটা আমি মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দেব। সেটা আপনারা ভালো করেই জানেন যে সবসময় আমি মাংসটা মাখিয়ে বসাই। তো এখানেও আমি গরুর মাংসটা মাখিয়েই বসাবো, যার জন্য এখানে সবকিছু অ্যাড করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর লবণ আর হলুদের গুঁড়ো, এরপর আমি এতে মরিচের গুঁড়ো অ্যাড করব। তারপর হচ্ছে যা যা লাগে, যেমন হচ্ছে গোটা মশলা বলেন বা আদার্স যে মশলাগুলো আছে সবগুলো আমি একটু একটু করে অ্যাড করে নেব, আদা রসুন সহ। তারপর আমি এটাকে ভালোভাবে হাতে মেখে নেব, কারণ আমার কাছে মাংসটা হাতে মাখিয়ে মজা লাগে বেশি। আমি জানি না কেন, আমার কাছে এটা ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি সব মশলা অ্যাড করার পর আমি এটাকে ভালোভাবে মানে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেট করার জন্য আর কি। তো ম্যারিনেট করে নিলে হয় কি মাংসের টেস্টটা মানে বেড়ে যায়, কারণ হচ্ছে মাংসের ভেতরে যে মশলাগুলো প্রবেশ করতে পারে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে, এতে করে মাংসের স্বাদটা আরো বাড়িয়ে দেয়। যার জন্য এই তো আমি মাখিয়ে এখানে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। তো যাই হোক, এখানে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি কড়াইতে রোস্ট রান্নার জন্য। ভাবলাম যে যেহেতু চিংড়ি ভুনাটা হয়ে গেছে আর বিস্কিটের ক্ষীরটাও যেহেতু রান্না করা হয়ে গেছে, তো এবার আমি এখানে রোস্টটাও রান্না করে ফেলি। তো আমি এখানে কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, যেটা আমি এখন তেলের ভেতরে দিয়ে দিয়েছি। আর এটা যখন হালকা লালচে রং চলে আসবে তখন আমি এখানে গোটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি, যেমন হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, এরকম কিছু। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব, কারণ হচ্ছে লবণটা রোস্টের ভিতরে বেশি হয়ে গেলে এটা স্বাদ হবে না, যার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর আমি আস্তে আস্তে রোস্টের যে মশলাগুলো আছে আমি সবগুলো এখানে অ্যাড করব, যেমন হচ্ছে টক দই, টমেটো কেচাপ, রাঁধুনি রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি রোস্টের মশলাটা ইউজ করব, কারণ হচ্ছে রোস্টের যে অনেক রকমের মশলা থাকে যেটা কিনা আমি হচ্ছে বাসায় এটা তৈরি করতে পারবো না। তো এখানে আমি রাঁধুনি যে রোস্টের মশলাটা আছে ওইটা ইউজ করব, কারণ ওই প্যাকেটে সবকিছু একসাথে দেয়া থাকে। তো যাই হোক, এখানে আমি কিছু র মিল্ক অ্যাড করে দিয়েছি। এখানে র মিল্কের দরকার যেহেতু, তো আমি এখানে র মিল্কটা অ্যাড করে দিলাম। টক দই দিয়ে দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দেব, আর হচ্ছে এখানে কিছুটা পরিমাণের সয়া সস দিয়ে দিয়েছি আমি। আর লবণটা আমি তখন কেন বলেছিলাম পরিমাণ মতো দিতে, কারণ সয়া সসটা দেওয়ার পরে কিছুটা লবণ বেড়ে যায়, কারণ সয়া সসে একটু লবণ লবণ ভাব থাকে। তো যার জন্য কিনা আমি বললাম যে লবণটা ওইখানে পরিমাণ মতো দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে রোস্টে আর ভালো লাগবে না। তারপর এখানে আমি টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। তো টমেটো কেচাপটাও স্বাদ মতো দিতে হবে। তো টমেটো কেচাপ এখানে আমি দেওয়ার পরে হচ্ছে রোস্টের যে মশলাটা আমি সেটা দিয়ে দেব। এর আগে ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। তো মিক্সড করে নেওয়ার পর হচ্ছে আমি রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে ওই প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দেব, কারণ হচ্ছে ওই একটা প্যাকেট 8টা পিসের জন্যই আর কি, মানে হচ্ছে 6 জনের পরিবেশনের জন্য। তো যাই হোক, 6 জনের জন্য যেহেতু আমি এখানে 8টা পিস করছি, তো আমি এখানে পুরো প্যাকেটটাই আমি ইউজ করব। তো এখানে মানে মশলাটা অ্যাড করার পর এত সুন্দর একটা স্মেল আসছিল। তো যাই হোক, ওই দিন ছিল ফ্রাইডে। তো আমার হাজবেন্ড নামাজ পড়ে এসে যখন নাকি মানে সিঁড়ি দিয়ে উঠছিল, উনি তখনই বলছিল যে এখানে স্মেল চলে আসছে বাহির থেকে, আমি স্মেলটা পাচ্ছিলাম, ভালো লাগছিল। আর হ্যাঁ, মিথ্যে বলবো না যে প্রত্যেকটা রান্নায় খুব ভালো হয়েছিল মাশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, কারণ কষানোটা ভালো না হলে মানে খেতেও টেস্ট লাগবে না। আর এখানে আমি কিছুটা ঝাল ভাব আসার জন্য কাঁচামরিচ অ্যাড করব। এখানে আপনারা গুঁড়ো মরিচও দিতে পারেন যদি আপনারা ঝাল খান। তো যে যেরকম ঝাল খায় ওই রকম ভাবেই ওই স্বাদ মতোই আপনারা ঝালটা দিতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। তারপর এটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে চিকেন পিসগুলো দিয়ে দেব।
আর চিকেন পিসগুলো আমি আবারও বলছি পরিমাণ মতো ভেজে নেবেন, বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাংসটা খেতে পারবেন না, শক্ত হয়ে যাবে। তো এর জন্য এখানে আমি পরিমাণ মতো ভেজে নেওয়া চিকেনগুলো আস্তে আস্তে করে এক পিস করে দিয়ে দিচ্ছিলাম। তো এটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে দিয়ে দেব। আর হ্যাঁ, আমি যে এটা রান্না করেছি আমি এখানে একটুও পানি ইউজ করিনি, কারণ হচ্ছে আমার যেটা পেঁয়াজের রস বলেন, তারপর হচ্ছে র মিল্ক, তারপর হচ্ছে টক দই, এগুলো সব মিলিয়েই আর কি এরকম হয়ে গেছে। তো আমার এখানে আর পানি দেওয়ার এক্সট্রা করে প্রয়োজনই হয়নি। আর এখানে আমার গরুর মাংসটা এই তো কষিয়ে নিয়েছি, তারপরও আমি এটা ভালোভাবে কষাবো। আর একটু পানি দিয়ে নিলাম, যার জন্য কারণ হচ্ছে আমি গরুর মাংসটা অনেক নরম করি। তো এখানে এর জন্য আমি মানে কষানোর পরে হালকা করে পানি দিয়ে নিই, 3 থেকে 4 বার এরকম পানি দিয়ে এটা বসিয়ে রাখি যেন মাংসটা নরম হয়। একদিকে আমার গরুর মাংস হচ্ছিল, আরেকদিকে আমার চিকেনটা হচ্ছিল। তো এটা কেমন হয়েছে বা কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, গরুর মাংসে আমি অবশেষে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, তারপর আমি আলু অ্যাড করে দিয়েছি। এটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর এটাতে আমি পানি অ্যাড করব। আমাকে একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিল আমি কি কি রান্না করতে পারি। আজকে ওই আপুর জন্য বলছি যে আলহামদুলিল্লাহ, আপনি কমেন্টে যা যা লিখেছিলেন আমি সবগুলোই রান্না করতে পারি। আর তার সাথে এখানেও কিছুটা স্যাম্পল দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে রোস্টটা। তো রোস্টটা সচরাচর সবাই করতে পারে না, বাট যারা পারে তারা তো পারেই। তো এখানে আমি এতটুকুই বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে আমিও রোস্টটা করতে পারি। তো যাই হোক, এখানে কিছু আয়োজন করার পরে হচ্ছে আমি পোলাওটা মানে রান্না করার জন্য বসিয়ে দেব। তো এখানে আমি পোলাও রান্নার জন্য তেল দিয়ে দিলাম, তারপর এতে কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম। আর হ্যাঁ, পোলাও রান্নাটা এটা সবাই জানে, তো যার জন্য এখানে আমার বলার মতো কোনো কিছু নেই। তো এখানে আমি রান্না করতে করতে ওই আপুর কিছু কথা শেয়ার করব। ওই আপু আমাকে কিছু মানে কথা বলেছিল যে আমি শ্বশুর বাড়ি থেকে কেন দূরে থাকি, বা হচ্ছে আমি কি কি রান্না করতে পারি। তো এটা আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে চাচ্ছি যে আমি শ্বশুর বাড়ি থেকে দূরে থাকি এর জন্য যে আমার হাজবেন্ড যেহেতু বিজনেস করে, তো ওর বিজনেসের পারপাসে আমার হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আমার একটু দূরে থাকা হয়, বাট বেশি দূরে না, কারণ আমার শ্বশুর বাড়ি যেতে আমার মাত্র 20 টাকা রিক্সা ভাড়া লাগে। তো এটাকে আমি অনেক দূরেও বলতে পারি না, কিন্তু হ্যাঁ তাদের থেকে দূরে থাকি কারণ আমার হাজবেন্ডের জন্য। তারপর হচ্ছে রান্না বান্নার কথা যদি আসেন তাহলে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সবকিছুই রান্না করতে পারি। না পারলেও আমি ট্রাই করি, কারণ আমার ভেতরে মানে আগ্রহ জিনিসটা বা শেখার মানে চাহিদার যেটা বলে সেটা অনেক বেশি, যার জন্য কিনা আমি সবকিছুই না পারলেও ট্রাই করি যে আমি এটা পারি না, তো একবার ট্রাই করে দেখি আমি পারি কিনা। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে বলেছিলেন আমার শাশুড়ি কেমন, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো, আমার শ্বশুরও অনেক ভালো। এর আগের ভিডিওতে আমি আমার শ্বশুরকে নিয়ে কথা বলেছিলাম, বাবাকে নিয়ে কথা বলার পর আমাকে কমেন্ট করেছিলেন যে আমার শাশুড়ি কেমন। তো আলহামদুলিল্লাহ আমার মাও অনেক ভালো। এরকম শ্বশুর শাশুড়ি পেতে ভাগ্য লাগে। তো যাই হোক, শুধু শ্বশুর শাশুড়ি না, আমার দেওর বলেন ননদ বলেন সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো। স্পেশালি আমার দেওরটা আমার এজের, তো ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো, ভাই বোনের মতো দুষ্টুমি ফাজলামি কথাবার্তা এরকম ব্যাপারটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির মানুষ মিলিয়ে, বাবার বাড়ির মানুষ মিলিয়ে, মার বাড়ির মানুষ মিলিয়ে, সব মিলিয়ে আমি টোটালি খুবই ভালো আছি। আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকমই ভালো থাকি। তো এখানে আমার চাচুকে আমি যখন নাকি খেতে দিই তখন আমার চাচু বলছিল যে আমি শার্ট খুলে বসেছি, তুমি এখন ভিডিও করছো, এটা কি হচ্ছে। তো যাই হোক, বললাম যে লজ্জার কিছু নেই, এখানে আমি সবাই জানে যে আমি যে কোনো মুহূর্তে ক্যামেরা যে কোনো দিকে ধরে ফেলি। তো এই তো আমার এখানে আয়োজনগুলো ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। তো ব্যস্ততা ছিল যেহেতু আমার হাজবেন্ডেরও, তারপরেও চেষ্টা করেছি আমার চাচুকে দাদুকে সময় দেওয়ার, তাদেরকে একটু মানে আনন্দ দেওয়ার, যেহেতু তারা এত দূর থেকে এসেছে আমার কাছে। তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।